আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও জানাই স্বাগত। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি রাজধানী ঢাকা থেকে রয়্যাল মৈত্রী বাসে করে ইন্ডিয়ার ত্রিপুরার রাজধানী আগরতলা আসার ভ্রমণ অভিজ্ঞতা। আর আজ এই ভিডিওতে ঘুরে দেখব আগরতলার রাজবাড়ি এবং তারপর আগরতলা থেকে বেরিয়ে প্রথমে যাব আখাউড়া, তারপর ট্রেনে করে ফিরে যাব ঢাকায়। এরই সাথে জানাবো ট্রেনের টিকিট প্রাইস সহ কিভাবে সহজে টিকিট নেওয়া যায় এবং ঢাকায় ফিরতে কত সময় লাগে সবকিছুর বিস্তারিত। আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি। আগরতলায় আজ আমাদের দ্বিতীয় দিন, আর এখানে এসে আমরা আছি হোটেল সোনারতরীতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি এই হোটেলেরই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এখানে কমপ্লিমেন্টারি ফ্রি বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। এই হোটেলের বুফে ব্রেকফাস্টে কি কি আইটেম রয়েছে চলুন দেখে নিই। এগুলো ছাড়াও রয়েছে অমলেট, দোসা এবং টি কফি। এবার নাস্তা সেরে নিই। নাস্তা শেষ করে এখন রুমে যাচ্ছি, যেহেতু আমরা আজই ফিরে যাব ঢাকায়। আর যাবার আগে আগরতলা শহরের দুই একটি ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব। ঘুরতে গিয়ে যদি সময় বেশি লাগে তাহলে আমাদের চেক আউট টাইম পেরিয়ে যাবে। সেজন্য এখনই রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে আমরা রুম চেক আউট করব। সবকিছু গুছিয়ে রুমটা ভালোভাবে দেখে নিচ্ছি কিছু ফেলে যাচ্ছে কিনা। এবার যাচ্ছি রিসিপশনে চেক আউটের ফর্মালিটিস শেষ করতে। চেক আউটের ফর্মালিটিস শেষ করে আমাদের এক্সট্রা ব্যাগগুলো এখানে রেখে যাচ্ছি। আগরতলা ঘুরে দেখে এখানে এসে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়ব। প্রথমে আমরা যাব রাজবাড়ি বা উজয়ন্তা প্যালেস। হোটেলের সামনে থেকে রাজবাড়ি বা উজয়ন্তা প্যালেসে যাবার জন্য একটি ইজি বাইক ভাড়া করলাম 30 টাকায়। আমার বিগত ইন্ডিয়ান ভিডিওগুলোতে আমি যে টাকা বলেছি সেটাতে অনেকেই বলেছে এটা টাকা না বলে রুপি বললেই ভালো হতো। আসলে ভারতে যারা বাঙালি রয়েছে তারা ভারতীয় মুদ্রাকে টাকা বলে থাকে, এমনকি ভারতীয় মুদ্রাতে বাংলায় টাকাও লেখা রয়েছে। তাই ইন্ডিয়ার কোনো ভ্রমণ ভিডিওতে যদি টাকা বলা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ইন্ডিয়ান টাকা বা রুপি। যাই হোক, এবার কথা হলো আগরতলা এসে কোথায় মানি এক্সচেঞ্জ করা যায়। ইমিগ্রেশন শেষ করে আগরতলা শহরে আসতেই পথে বেশ অনেকগুলো মানি এক্সচেঞ্জ পড়ে, সেখান থেকে মানি এক্সচেঞ্জ করে নেওয়া যায়। এছাড়াও বটতলা এলাকায় বেশ অনেকগুলো মানি এক্সচেঞ্জ রয়েছে। আর যদি আপনি কার্ড নিয়ে আসেন তাহলে এটিএম বুথ থেকে ক্যাশ করে নিতে পারবেন। তবে বর্তমানে টাকার যে মান এবং ডলারের যে রেট তাতে অবশ্যই ব্যাংক কার্ড নিয়ে আসাটাই বেশি ভালো, তাতে করে অনেক ভালো রেট পাওয়া যায়। কয়েক মিনিটের মাঝেই আমরা এসে পড়েছি উজয়ন্ত প্যালেসের সামনে। এখনও এটি বন্ধ আছে, এটি 11টার পরে খুলবে। তাই এখানে দেরি না করে আমরা যাচ্ছি হেরিটেজ পার্ক। এখান থেকে হেরিটেজ পার্কে যেতেও জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। আমরা দুজন 40 টাকায় আবারও সেম ইজি বাইকে করেই যাচ্ছি হেরিটেজ পার্কে। চলে এলাম হেরিটেজ পার্কের সামনে। আজ এই পার্কের সাপ্তাহিক বন্ধের দিন, তাই আমরা হেরিটেজ পার্কে ঢুকতে পারছি না। মঙ্গলবার এই পার্কটির যে সাপ্তাহিক ছুটি এটি আমার জানা ছিল না। এমনকি এখানকার ইজি বাইকের ড্রাইভাররাও আমাদেরকে বলেনি যে এটি বন্ধ আছে। যাই হোক, আজ অন্য কোথাও আর না ঘুরে এখন যাচ্ছি রাজবাড়িতে। চলে এলাম রাজবাড়ি বা উজয়ন্তা প্যালেসের সামনে। এই প্যালেসটির প্রবেশ মুখের এক পাশে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর ভাস্কর্য এবং অন্য পাশে রয়েছে মাস্টারদা সূর্য সেনের ভাস্কর্য। উজয়ন্তা প্যালেস স্থানীয়দের কাছে রাজবাড়ি নামেই বেশি পরিচিত। বর্তমানে এটি একটি জাদুঘর।
এখানে ভারতীয়দের জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা এবং ফরেনার্সদের জন্য টিকিটের মূল্য 250 টাকা। 250 টাকায় টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। চলুন এবার এই রাজবাড়িটি ঘুরে দেখি এবং এরই সাথে এখানকার কিছু ইনফরমেশনও জেনে নিই। উজায়ন্ত প্যালেস ভারতীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত একটি জাদুঘর ও ত্রিপুরা রাজ্যের প্রাক্তন প্রাসাদ। প্রাসাদটি 1899 থেকে 1901 সালের মধ্যে মহারাজ রাজাকৃষ্ণ মণিক দেব বর্মন দ্বারা নির্মিত হয়েছিল। 1949 সালে অক্টোবরের ভারতীয় ত্রিপুরা একীভূত হওয়ার আগ পর্যন্ত এটি শাসক মাণিক্য রাজবংশের বাড়ি ছিল। 1972-73 সালে ত্রিপুরা সরকার রাজপরিবারের কাছ থেকে প্রাসাদটি 25 লাখ রুপিতে কিনে নিয়েছিল এবং জুলাই 2011 সাল পর্যন্ত রাজ্যের বিধানসভার দপ্তর ছিল। উজায়ন্ত প্রাসাদ এখন একটি রাজ্য জাদুঘর। এটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব ভারতে বসবাসকারী সম্প্রদায়ের জীবনধারা, শিল্পকলা, সংস্কৃতি, ঐতিহাসিক এবং উপযোগী কারুশিল্প প্রদর্শন করে থাকে। সাথে এখানে প্রচুর পাথরের ভাস্কর্য, মাণিক্য রাজবংশের মুদ্রা এবং কিছু অন্যান্য নিদর্শন রয়েছে। যাই হোক, এবার ভিতরের জাদুঘরটি ঘুরে দেখি। যদিও জাদুঘরের ভিতরে ক্যামেরা ইউজ করা যায় না, তারপরেও আমি চেষ্টা করব যতটুকু দেখানো সম্ভব হয়। উজায়ন্ত প্যালেস ঘুরে দেখে এবার বাইরে যাচ্ছি। এই জাদুঘরটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও কিছু ইতিহাস রয়েছে। রাজবাড়ি ঘুরে দেখে এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে ব্যাগ নিয়ে আমরা রওনা করব ঢাকার উদ্দেশ্যে। হোটেলের রিসিপশনে এসে আমাদের ব্যাগ সংগ্রহ করে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আর এখন ভারতীয় সময় 1:08। এবার এখান থেকে একটি ইজি বাইকে করে আমরা যাব চেকপোস্টের দিকে। উঠে পড়লাম ইজি বাইকে। ইজি বাইকে এখান থেকে চেকপোস্টের জনপ্রতি ভাড়া 10 টাকা। 10 মিনিটের মাঝেই আমরা এসে পড়েছি চেকপোস্টে। এবার ইজি বাইক থেকে নেমে ভারতীয় সাইডের ইমিগ্রেশন সম্পূর্ণ করতে হবে। অবশ্য তার আগে ভারতীয় সাইডের কাস্টমস এবং সিকিউরিটি চেক সম্পূর্ণ করতে হবে। ভারতীয় সাইডের ইমিগ্রেশন সম্পূর্ণ করে বাংলাদেশের ইমিগ্রেশন করবার আগে এই হেলথ ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করে দিতে হয়। দুই দেশের ইমিগ্রেশন সম্পূর্ণ করলাম। এই দুপাশের ইমিগ্রেশন সম্পূর্ণ করতে আমাদের মোট 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগলো। এখানকার ইমিগ্রেশনে বেনাপোলের মতো যাত্রী চাপ নেই এবং যাত্রীদের হয়রানিও করে না, আর এই বিষয়টা আমার ভালো লেগেছে। তবে ইন্ডিয়ার সাইডের ইমিগ্রেশন খুব স্লো, এটি আরও একটু ফাস্ট হলে বেশি ভালো হতো। যাই হোক, বাংলাদেশের কাস্টমস অফিসের সামনে আমার ফ্রেন্ড আমিনুল এবং রিপন ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের সাথে বাইকে করে আমরা যাব আজমপুর স্টেশনে। আজমপুর স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে করে আমরা যাব ঢাকায়। এখানে দেরি না করে আমিনুল এবং রিপন ভাইয়ের সাথে আমরা রওনা করলাম আজমপুরের উদ্দেশ্যে। শাকিল ভাই যাচ্ছে আমিনুলের সাথে, আর আমি যাচ্ছি রিপন ভাইয়ের সাথে তার রয়্যাল এনফিল্ড বাইকে। আজমপুরে গিয়ে এই বাইক চালানোর ইচ্ছা আছে। প্রথমে আমাদের প্ল্যান ছিল আখাউড়া স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব ঢাকায়, তবে সেই ট্রেন ছাড়বে সন্ধ্যা 7টায়। তাতে আমাদের ঢাকায় পৌঁছাতে অনেক দেরি হবে, তাই পরে ঠিক করি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকায় যাব। আজমপুর স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের রাইড টাইম 3:47। আমাদের হাতে সময় খুব বেশি নেই। আমরা চলে এলাম আজমপুর স্টেশনে। আগের থেকেই আমিনুল ভাই আমাদের জন্য জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে টিকিটের ব্যবস্থা করে রেখেছে। এখনও ট্রেন আসতে বেশ কিছুটা সময় বাকি আছে, তাই চলুন এই ফাঁকে এই রয়্যাল এনফিল্ড বাইকটি একটু ট্রাই করা যাক। হাতে সময় কম থাকার কারণে খুব বেশি দূরে না গিয়ে আশপাশেই ঘুরলাম। এই বাইকের ব্যাপারে শুধু একটি কথাই বলা যায়, রয়্যাল এনফিল্ড ইজ রয়্যাল এনফিল্ড, বিশেষ করে এই বাইকের সাউন্ড। আর বলা যায় বাংলাদেশের প্রায় প্রত্যেক বাইকারের কাছেই এটি পছন্দের থাকা শীর্ষ বাইকগুলোর মধ্যে একটি। ট্রেন আসার সময় প্রায় হয়ে এসেছে। আজ এই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন প্রায় 20 মিনিট ডিলে করে আজমপুর স্টেশনে আসলো।
ট্রেন এসে আজমপুর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ালো। আমাদের কোচ বর্গীয় জ আর সিট নাম্বার 29-30। ঠিক আছে আমিনুল ভাই, থ্যাংক ইউ। আমিনুল ভাই এবং রিপন ভাইকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছ থেকে বিদায় নিলাম। এবার ট্রেনে উঠে পড়ি। আমাদের সিট নাম্বার 29 এবং 30। আজ আমরা এই সিটে বসেই ভ্রমণ করতে যাচ্ছি। এখন সময় 4:03। আজমপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। আমাদের সিট ক্যাটাগরি শোভন চেয়ার। আজমপুর থেকে সিট না পাওয়ায় আমাদের টিকিট নিতে হয়েছে শায়েস্তাগঞ্জ থেকে, আর শায়েস্তাগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার প্রতি টিকিটের মূল্য 215 টাকা। জয়ন্তিকা এক্সপ্রেস এই ট্রেনটি আজমপুর থেকে ছেড়ে শুধু ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ধরবার কথা, তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি ঢাকা বিমানবন্দর স্টেশনে যাবে। আজমপুর থেকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন যেতে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। আজকের এই ট্রেনে বেশ ভালোই যাত্রীর চাপ রয়েছে। যাই হোক, আগরতলা যাওয়া আসার ক্ষেত্রে সিলেট এবং চট্টগ্রাম 2 সাইডের ট্রেনে যাওয়া আসা করা যায়। সিলেট সাইডের ট্রেনগুলো আসে আজমপুর হয়ে, আর চট্টগ্রাম সাইডের ট্রেনগুলো আসে আখাউড়া হয়ে। আগরতলা নিয়ে বলতে গেলে বলা যায় আগরতলাতে খুব বেশি পর্যটন স্পট নেই। যে কয়টি ভালো স্পট আছে সেগুলো বেশ অনেকটা দূরে। সেই দূরের স্পটগুলো কাভার করতে গেলে 4 থেকে 5 দিনের মতো সময় লাগবে। আগরতলা শহরে মোটামুটি মানের 3 থেকে 4টি ট্যুরিস্ট স্পট রয়েছে, আর বাকিগুলো সব দূরে দূরে। আমার মতে আগরতলাতে ঘুরতে না আসলেও এটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা যায়, কারণ ঢাকা থেকে ট্রেন বা বাসে করে খুব সহজেই আসা যায় আগরতলা। তারপর ফ্লাইটে করে কলকাতা, দিল্লি বা অন্য যে কোনো জায়গায় যাওয়া যায়। সেক্ষেত্রে ফ্লাইটে অনেক খরচা কম হয়, কারণ আগরতলা থেকে ইন্ডিয়ার সবগুলো ডোমেস্টিক ফ্লাইট হিসেবে কাউন্ট হবে। এবার আমার হাতে সময় খুব কম ছিল, তাই আগরতলার অন্য স্পটগুলো ঘুরে দেখা হলো না। পরবর্তীতে এসে অন্য সবগুলো স্পট ঘুরে দেখার ইচ্ছা আছে। এখন আমরা এসে পড়েছি ব্রাহ্মণবাড়িয়া। এখানে 3 মিনিটের জন্য ট্রেন দাঁড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে আমাদের ট্রেন চলতে শুরু করলো ঢাকার দিকে। সবসময় সবার কাছেই ট্রেন জার্নিটা খুব বেশি এনজয়েবল হয় এই চলন্ত মুভি দেখার কারণে। তাই আর কথা না বাড়িয়ে আমরা ওই চলন্ত মুভি দেখতে দেখতে আজকের এই ট্রেনের জার্নিটা উপভোগ করি।
এখন সময় সন্ধ্যা 6:24। আমাদের ট্রেন এসে পড়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এবার আমার ট্রেন থেকে নামবার সময় হলো। শাকিল ভাই যাবে কমলাপুর, তাই তার কাছ থেকে বিদায় নিলাম। ট্রেন থেকে নেমে পড়লাম। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রাজমপুর থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা 20 মিনিট সময় লাগলো। আর আগরতলা থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে সবকিছু মিলিয়ে আমাদের প্রায় 5 ঘন্টার মতো সময় লাগলো। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। আর এরই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।